ওকে, অর্পিতা তুমি বলো তো, শুরু করি। জি স্যার। তুমি বলো যে আমরা গত ক্লাসে কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। স্যার আমরা গত ক্লাসে মেরিন কেস কালচার নিয়ে পড়ছিলাম স্যার। সেটা কি কি বিষয়গুলো ছিল? স্যার আমরা প্রথমে কিছু ছবি দেখছিলাম, মানে কেমন হতে পারে কেসগুলা। তারপরে সাইট সিলেকশন করছিলাম, যে কেমন সাইট আমরা সিলেকশন করব কেস কালচারের জন্য। তারপরে স্যার কিছু ফ্যাক্টর পড়ছিলাম, মানে ফিজিক্যাল ফ্যাক্টরস, তারপরে কেমিক্যাল ফ্যাক্টরস, বায়োলজিক্যাল ফ্যাক্টরস, এইগুলা স্যার নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা কন্টিনিউ করব। এখানে যদি আমরা একটু একটা ছবির মাধ্যমে সিলেকশনের আরো কিছু বিষয় যদি দেখি, এখানে মনে হয় এটা কি ভিজিবল হয়েছে? জি স্যার। তো আসলে সাইট সিলেকশনের যে বিষয়গুলো বিবেচনা করতে হবে সেগুলো আরো একটু ওখানে কিছু বলা হয়েছে, কিছু এখানে আর আছে, কিছু অলরেডি বলা হয়েছে। আমরা যদি এখান থেকে শুরু করি, কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা, এটা ইম্পর্টেন্ট। এই জন্য আমরা যে ওটা ম্যানেজমেন্ট করতে হবে, কেসগুলো ফ্রাই ট্রান্সপোর্ট করতে হবে, ফিড ট্রান্সপোর্ট করবে, তারপর হারভেস্ট যেটা সেটা মার্কেটে পৌঁছতে হবে, তারপরে কেজের জন্য যে ম্যাটেরিয়ালস, জিনিসপত্র, মেশিন, এইগুলো নিয়ে আসতে হবে। এই জন্য কমিউনিকেশন ফ্যাসিলিটিস থাকতে হবে। ধরো আমরা খুলনার একটা জায়গায় চিন্তা করলাম যে কেস কালচার করবো এই এলাকায়, সে এলাকায় যাওয়াই যায় না, রাস্তা নাই, তখন তো হবে না, রোড অ্যাক্সেস হবে। তো সেই জিনিসগুলো বিবেচনায় রাখতে হবে। নেক্সট বিষয় হলো প্রোডাক্টস নিয়ে চিন্তা করতে হবে, যে প্রোডাক্ট গুলো যেটা পাওয়া যাবে সেটা জীবিত কিংবা ফ্রোজেন কিংবা অন্য প্রসেস করে সেইগুলো আহ বাজারজাত করা যেতে পারে, এবং সেগুলোর এক্সপোর্ট মার্কেট যেন থাকে সেটাও খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আমরা যে জায়গা করব সে এরিয়ার সোসিও ইকোনমিক স্ট্যাটাস, সেখানে লোকজন কেমন আছে, তাদের পেশা কি, এমনিতে তাদের সোসিও ইকোনমিক স্ট্যাটাস কেমন। সেখানে একটা হচ্ছে সেখানে লোকজন থাকতে হবে, সেই লোকজন যারা এই কেস কালচারে অংশগ্রহণ করবে এবং তাদের স্ট্যাটাস কি, তারা যদি সবাই অবস্থাপন্ন হয় তাহলে হয়তো কেস কালচারে আসবে না। আহ, তারপরে তাদের পেশা কি সেটাও দেখতে হবে। আর একটা বিষয় নেক্সট, ওয়াটার কোয়ালিটি, এটা নিয়ে আলোচনা করা হয়েছে যে যে জায়গায় চাষ করব, আমরা জানি যে ফিশ কালচারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াটার কোয়ালিটি। যেমন আমরা এখানে, যেমন এই আমাদের এনভায়রনমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের এনভায়রনমেন্টটা, আমরা খাবার খাই, অনেক কিছুই আছে, খাবার, বাসস্থান, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এনভায়রনমেন্ট। তোমরা এখন লক্ষ্য করেছো এই করোনাকালীন সময়ে যখন আমাদের বাতাস থেকে আমরা ঠিক মতো অক্সিজেনটা গ্রহণ করতে পারছি না, তখন আমাদের কি অবস্থা হচ্ছে, আমরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসতে ব্যবহার করছি, হসপিটালে যাচ্ছি। তো সেই জন্য আমাদের একটা সুবিধা হলো যে আমাদের এনভায়রনমেন্টে যে অক্সিজেন আছে সেটা ফ্লাকচুয়েট করে না, একই রকম থাকে। এটা আল্লাহর রহমত। যদি ধরো এনভায়রনমেন্টে অক্সিজেন কমে যেত, 21 থেকে 18% অক্সিজেন হয়ে যেত, তাহলে আমাদের কি অবস্থা। কিন্তু পানিতে এটা সম্ভব, পানিতে তোমার অক্সিজেন কমে যায়, তো কমে গেলে ওভারঅল সব মাছ এফেক্টেড হয়। সুতরাং এটা আমি অক্সিজেনের কথা শুধু বললাম, সবগুলো প্যারামিটারের কথা যদি চিন্তা করি, তো ওয়াটার কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট।
একটা হলো যে ক্লাইমেট কন্ডিশন, ওই এলাকার ক্লাইমেটিক কন্ডিশন যেটা দেখতে হবে। ক্লাইমেট কাকে বলে এটা তো জানো তোমরা, জি জি স্যার। বলো দেখি, স্যার আলামিন বলো। স্যার দীর্ঘদিন আবহাওয়ার পর্যবেক্ষণ করে সেটা স্যার গড় করতে হবে। হ্যাঁ, সেটা একটা ক্লাইমেট, মানে জলবায়ু যেটা বলো। আবহাওয়া হচ্ছে অল্প সময়ের যেটা, কিন্তু দীর্ঘদিন ধরে এটার কি অবস্থা সেটা সেটা আমরা দেখবো। দেখলাম যে একটা জায়গায় প্রতি বছরই হয়, ঝড় হয়। তো সেটা আমাদের কনসিডারেশনে রাখতে হবে যে এই এলাকাটাই হবে না। আবার অনেক জায়গায় আছে আমাদের দেশের মধ্যে এক এক রিজিয়নে এক এক রকম ক্লাইমেটিক অবস্থা, সেটা বিবেচনায় রাখতে হবে। এবং যে এলাকায় চাষ করব সেখানে পলিউশনটা বিবেচনায় রাখতে হবে। পলিউশন বিভিন্ন ভাবে হতে পারে, যেমন ডোমেস্টিক কাজকর্ম থেকেও পলিউটেড ওয়াটার পলিউশন হয়। এগ্রিকালচারাল যে সেখানে পলিউশন হয়, সেখানে বিভিন্ন কীটনাশক ইউজ করা হতে পারে, কেমিক্যালস ইউজ হতে পারে। আর পলিউশনের একটা বড় সোর্স হচ্ছে ইন্ডাস্ট্রি। বিভিন্ন যখন ইন্ডাস্ট্রি করা হয় তখন সেখান থেকে পলিউশনের সম্ভাবনা হয়। তোমরা হয়তো খেয়াল করেছো যে সুন্দরবনের কাছে যে করবে, কি নিয়ে ডিবেট হচ্ছে সুন্দরবনের ওদিকে? স্যার পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্ট। হ্যাঁ, স্যার পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্ট। প্ল্যান্ট করবে ওখানে। তো এই প্ল্যান্ট করতে চেয়ে লোকজন অনেক বলতেছে যে এখানে অনেক পলিউশন হবে, ওয়াটার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, এই সেই। তো সেরকম পলিউশন আসতেছে কিনা সেই এলাকায় সেটা হবে। আরেকটা বিষয় হচ্ছে লেজিসলেশন, এটা নিয়ে বলেছি যে আইন যেটা থাকতে হবে, যে আইনটা কি আছে সেটা বিবেচনা করতে হবে। এবং এখানে মেরিটাইম ল এটাও খুবই ইম্পর্টেন্ট। দেখতে হবে তোমাকে যে ওই এলাকায় আহ যে মেরিটাইম ইন্টারন্যাশনাল বিশেষ করে ল, সেটাতে তোমাকে ওখানে ফার্ম স্থাপন করা পারমিট করে কিনা। কারণ ওই লতে তোমার বলা আছে যে কোন জায়গাটা কোন দেশ ইউজ করবে, কোথায় গিয়ে ব্যবহার করতে পারবে, সেটা তোমাকে বলে দেওয়া আছে। কোথায় নেভিগেশনের সুবিধা দিতে হবে। তুমি এক জায়গায় ফার্ম সেট করলা কেস, দেখা গেল ওটা একটা নেভিগেশনের রুট ইন্টারন্যাশনাল ল অনুযায়ী, এবং ওই দিক দিয়ে ইন্ডিয়ার একটা জাহাজ চলাচল করতে দিতেই হবে ইন্টারন্যাশনাল ল। সেটা খেয়াল রাখতে হবে। এবং কতগুলো কনফ্লিক্টের বিষয় বিবেচনায় রাখতে হবে, যে আমরা যে জায়গায় কেস কালচার করব সেখানে শুধু আমরাই ব্যবহার করব না, অন্যরাও ব্যবহার করতে পারে, তাদের সাথে একটা কনফ্লিক্ট হতে পারে, সেটা আগে চিন্তা ভাবনা করতে হবে। যেমন একটা হচ্ছে নেভিগেশনের জন্য ব্যবহার হতে পারে, রিক্রিয়েশনাল ফিশারিজের জন্য সেই এলাকাটা ইউজ হয়। রিক্রিয়েশনাল ফিশারিজটা আমাদের দেশে খুব একটা জনপ্রিয় নয়, কিন্তু বিদেশের অনেক দেশেই, হয়তো আমাদের দেশেও ভবিষ্যতে জনপ্রিয় হবে, অনেক দেশে আছে রিক্রিয়েশনাল ফিশারিজ। অর্থাৎ ওই এলাকায় যে রিক্রিয়েশনের জন্য মানুষ মাছ ধরে। তো রিক্রিয়েশনে মাছ ধরে যেটা, সেটা সাধারণত তারা আবার ওখানে ছেড়ে দেয় জাস্ট ফান এই জন্য। এবং এটা কিন্তু অল্প না, এটা একটা বড় ইন্ডাস্ট্রি। বিদেশে রিক্রিয়েশনাল ফিশারিজ বড় ইন্ডাস্ট্রি। সেখানে যেমন ইংল্যান্ডে বিভিন্ন রিভারও অনেকে মেইনটেইন করে, কমার্শিয়ালি মেইনটেইন করে রিভার। সেখানে তুমি হয়তো সেই রিভারে যাওয়া, যে 2 ঘন্টার জন্য একটা বোট ভাড়া নিয়ে মাছ ধরবা, কিন্তু মাছ নিতে পারবো না, মাছ ছেড়ে দিবা, এর জন্য একটা ফি দিবা আর কি, ফি দিয়ে দিবা। এটা রিক্রিয়েশনাল ফিশারিজ, এবং এটা পৃথিবীর বিভিন্ন দেশে এটা খুবই জনপ্রিয় ফিশিং করা। আহ, তো এটা সিতেও এটা করে রিক্রিয়েশনাল ফিশারিজ। তো সেটা দেখতে হবে যে ওই এলাকায় রিক্রিয়েশনের কোনো বিষয় আছে কিনা, তারপর সেখানে কোস্টাল কোনো ডেভেলপমেন্ট প্ল্যান আছে কিনা আমি যেখানে করব। কনজারভেশন বিষয়টা খেয়াল রাখতে হবে, যে আমরা যে কোনো পরিবেশ সংরক্ষণ করতে চাই, যেখানে কালচার করব সেখানে তোমার পরিবেশের বা ওই এলাকার যে এনভায়রনমেন্ট, সেটার কোনো
হ্যাম্পার করবে কিনা, সেটাকে ড্যামেজ করবে কিনা, সেটাও খেয়াল রাখতে হবে এবং ইম্প্যাক্টটা দেখতে হবে। আমার কেস কালচারের মধ্যে ইম্প্যাক্ট দুই রকম, একটা ইকোলজিক্যাল ইম্প্যাক্ট, একটা সোশিও ইকোনমিক্যাল ইম্প্যাক্ট। যেমন আমরা যদি কক্সবাজারের একটা এরিয়ায় কেস কালচার শুরু করি, তো এটার ইম্প্যাক্ট কি হতে পারে সেটা অ্যাসেস করতে হবে। ইকোলজি অর্থাৎ ওই এলাকার যে এনভায়রনমেন্ট বা ওই এলাকাটার উপর কি প্রভাব ফেলবে এবং ওই এলাকার লোকজনের আর্থ সামাজিক অবস্থার উপর কি প্রভাব পড়বে সেটা তোমাকে স্টাডি করতে হবে। আমি যদি অন্য জায়গায় থেকে উদাহরণ দেই, যেমন ধরো আমরা চিংড়ি চাষ করি দক্ষিণবঙ্গে খুলনার ওদিকে, এটা কিন্তু সোশিও ইকোনমিক যে ইম্প্যাক্ট সেটা স্টাডি করা হয় না শুরুতে। স্টাডি করাতে যেটা হয়েছে যে আমরা ওখানে চিংড়ি চাষ করা শুরু করেছি। চিংড়ি চাষ করার পরে বিশেষ করে তোমাদেরকে সেদিন চিংড়ির ক্ষেত্রে বলছিলাম যে বড় বড় ঘের আছে, বিরাট এরিয়া নিয়ে ঘের। তো প্রভাবশালী লোকজন সেখানে চিংড়ি চাষ করেছে ওই ঘেরের মধ্যে পানি এসে। আমি এটার বাইরে অন্য প্রসঙ্গে একটু কথা বলছি। ঘেরের মধ্যে লবণাক্ত পানি ঢুকে চিংড়ি চাষ করেছে। আমরা খুবই খুশি হয়েছি যে এই বিরাট এলাকায় ঘেরে চিংড়ি চাষ হচ্ছে, চিংড়ি তো অনেক দামি জিনিস, এক্সপোর্ট করে অনেক টাকা পাওয়া যাচ্ছে, আমরা খুবই খুশি। কিন্তু ওই প্রোগ্রামটা হাতে নেওয়ার সময় আমরা ওই সময় সোশিও ইকোনমি স্টাডি করি নাই। কিন্তু এখন আমরা বুঝতেছি যে হ্যাঁ আমরা চিংড়ি পেয়েছি, কিন্তু ওখানে অসংখ্য লোক ঘেরে তারা বাড়ি ঘর ছাড়া হয়েছে, তাদের বাড়ি ওই ঘেরের ওই এলাকার মধ্যে অনেকের বাড়ি ঘর ছিল, তারা সেখান থেকে উদ্বাস্তু হয়েছে। অনেকে ওখানে ধান চাষ করতো, সেই ধান চাষের জমিগুলো লবণাক্ত হয়ে যাওয়া, সেখানে আর ধান চাষ করা যাচ্ছে না। সেখানে ড্রিঙ্কিং ওয়াটার যেটা ছিল ফ্রেশ ওয়াটার, এখানে লবণ পানি ঢুকানোর জন্য ওই রিজনের পানি লবণাক্ত হয়ে গেছে। অনেক সমস্যা গরিব লোকের জন্য। তো তারা বিক্ষুব্ধ হয়ে তারা ওই যে ঘের মালিকদেরকে আক্রমণ করে, মাঝে মাঝে মেরে ফেলে লোকজনকে। তো এই তাহলে সোশ্যাল যে হারমোনি সেটা নষ্ট হয়েছে। তো এই ধরনের একটা উদাহরণ দিলাম যে আমাদের চিংড়িতে কি হয়েছে সোশিও ইকোনমিক স্টাডি না করার জন্য। তো সেইটা কিন্তু আমরা যদি কেস কালচার করতে চাই, এই স্টাডিটা শুরুতেই করতে হবে। এটা বিভিন্ন পদ্ধতি আছে যেটাতে শুরুতেই বোঝা যায় যে এটা করলে আমার কি হবে। আর একটা খেয়াল রাখতে হবে, আমরা কেস কালচার যখন করব সেখানে তোমার ফ্রাইয়ের অ্যাভেলেবিলিটি থাকতে হবে। ফ্রাই তোমার বিভিন্ন ভাবে পাওয়া যেতে পারে, যেমন ওয়াইল্ড থেকে পাওয়া যেতে পারে, হ্যাচারি থেকে পাওয়া যেতে পারে, ইম্পোর্ট করা যেতে পারে। আরেকটা বিষয়, লাস্ট বিষয় হচ্ছে ব্যাকআপ ফ্যাসিলিটিস থাকতে হবে। আতিকা তুমি বলো যে এই ব্যাকআপ ফ্যাসিলিটিস বলতে কি বোঝাচ্ছ? আতিকা খন্দকার, ক্যান ইউ হিয়ার মি? দিগন্ত শুনতে পাচ্ছ আমাকে? দিগন্ত? জি স্যার। হ্যাঁ স্যার আতিকার নেটওয়ার্ক, স্যার আমি কোশ্চেনটা শুনতে পারিনি স্যার। হ্যাঁ, দিগন্ত আছে, দিগন্ত শুনতে পাচ্ছে? স্যার কোশ্চেনটা বুঝতে পারিনি। হ্যাঁ, আমি আবার বলছি যে আমরা এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলাম, তো তার মধ্যে একটা পয়েন্ট এসেছে যে কেস কালচারের সাইট সিলেকশনের জন্য ব্যাকআপ ফ্যাসিলিটিস ইম্পর্টেন্ট। এই বিষয়টা কি ব্যাকআপ ফ্যাসিলিটিস? স্যার তোমার ধারণা থেকে বলো তাহলে। ব্যাকআপ ফ্যাসিলিটিস বলতে এখন তেমন কোনো তো ধারণা স্যার আমার নাই। আচ্ছা আচ্ছা, তোমাকে আমি যদি বলি যে আমাদের যে গার্মেন্টস এক্সপোর্ট হয়, তাই না? জি স্যার। কাপড় তৈরি হয় গার্মেন্টসে, তাই না? এটার ব্যাকআপ ফ্যাসিলিটিস কি সেটা বলো।
স্যার বৈদেশিক মুদ্রা অর্জন। ব্যাকআপ মানে পিছনের, এটাকে ব্যাক করে কেন, পিছন থেকে বলে না আমি ব্যাকে আসছি তুই আগায় যা, এরকম বলে না যে আমি পিছনে জি আসছি স্যার। তুই আগে এগিয়ে যা, তারপরে যখন বিপদ আসবে আমি পিছন থেকে দৌড় দিব, আছে নাকি এরকম? জি স্যার, অবশ্যই আছে। সাপোর্ট দিব তোকে, ব্যাকে আসছি তোর কোনো চিন্তা নেই, কিন্তু বিপদ আসলে আমি দৌড় দিয়ে চলে যাব, তোর ভয় নেই। তো এখন ব্যাকআপ মানে হলো তুমি যে কাপড় তৈরি করবা, তো একটা গার্মেন্টস তৈরি করবে, একটা মানে শার্ট তৈরি করবা, তোমার লাগবে বোতাম। বোতাম তো তুমি ওই গার্মেন্টস তৈরি করো না, তাহলে বোতামের একটা ইন্ডাস্ট্রি লাগবে। তোমার লাগবে সুতা, গার্মেন্টস কি সুতা তৈরি করে? কটন। জি স্যার। সুতা তৈরি না করে না, স্যার। সুতা লাগবে। তারপরে যে কি যেন কোন, প্লাস্টিকের কোন যেটাতে সুতা পিছায় রাখে, ওইটা নিয়ে আসতে হবে। অসংখ্য জিনিস এরকম। তারপর চেইনটা, সেটার একটা ইন্ডাস্ট্রি থাকে, তাই না? এটা হচ্ছে গার্মেন্টস এর ব্যাকআপ ইন্ডাস্ট্রি। সেরকম এখানেও অনেক কিছু লাগবে, যেগুলো সেগুলো তো আর ওই কেস কালচার যে সে করবে না। যেমন কেজের যে রডটা লাগে কেস তৈরি করতে, সে রড কি আমাদের এখানে অ্যাভেলেবল আছে? তারপর যে নেট আছে, সে নেট কি অ্যাভেলেবল কিনা? তারপর যে ফিড আছে, সে ফিড কোম্পানি কি আছে কিনা, কোয়ালিটি ফিড আছে কিনা, অসংখ্য জিনিস, সেই ব্যাকআপ ফ্যাসিলিটিস গুলো থাকতে হবে। এই সব থাকলে তাহলে তুমি ধরে নেবা যে এই বিষয়গুলো কেস কালচারের ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনায় রাখ। ফিগারটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করো, এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, এটা একটু মনে রাখার চেষ্টা করো। তো তারপরে আরেকটা জিনিস আমরা একটু ওটার সাথে রিলেটেড, যে আমরা যদি চিন্তা করি যে আমরা মেডিকালচার শুরু করব, তাহলে যে বিষয়গুলো ওটার মধ্যেও এসেছে, কিন্তু এখানে আরো একটু আমি আলোচনা করি যে কি বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে, বিবেচনায় রাখতে হবে। আমরা যদি কেস কালচারে যাই, সেখানে যদি কোনো পলিসি করতে চাই যে হ্যাঁ আমরা কেস কালচার করব, সরকার বলল, তখন কি বিষয় বিবেচনায় রাখতে হবে? এই আলোচনাগুলো এই জন্যই করা হচ্ছে যে এটা একটা বিশাল এরিয়া, এবং এখানে একজন শুধু কেস কালচার শুরু করলে করবে না, অনেকেই করবে, এবং সেই জায়গাটা অনেকে ব্যবহার করে, সেই জন্য আমাদের এত আলোচনা করতে হচ্ছে। এটা যদি আমি তোমাকে পড়াতাম যে পন্ড কালচার, একটা পুকুর, আমার পুকুর আমি যেভাবে করি, যা ইচ্ছা করি করব, তাহলে কিন্তু কোনো পলিসির খুব একটা দরকার নেই, আমি আমার প্ল্যানিং এ আমার পুকুরে যা করবো। কিন্তু যেহেতু এদেরকে বলা হয়, এই জায়গাটাকে বলা হয় কমন প্রপার্টি। কমন, কমন মানে সবার জায়গা, সবার জায়গা মানে এরকম মানে সরকারি জায়গা শুধু বলতে পারি, সরকারি জায়গাটা আবার এক সেন্সে সবার জায়গা। আবার সবার জায়গায় এমন না যে আমার ইচ্ছা মতো আমি সেটা নিয়ে যাব। হুম, কিন্তু সরকারি এটার মালিকানা সবার, কিন্তু দেখভাল করে সোজা কথায় সরকার। তো সেটা ব্যবহার বিভিন্ন জন করে। একটু আগেই যেমন বলেছি যে এটার বিভিন্ন ইউজার, সেই ইউজারদেরকে ডিস্টার্ব করা যাবে না। যেমন এটা নেভিগেশনের জন্য ইউজ হয়, আরো একটু আগে বললাম রিক্রিয়েশনাল ফিশারিজের জন্য ইউজ হয়। আবার হতে পারে যে সেখান থেকে তোমার বিভিন্ন খনিজ সম্পদ উত্তোলন করতে পারে। এই বিভিন্ন বিষয়গুলো বিবেচনায় রেখে এই কনফ্লিক্ট যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি বিবেচনা করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আরিয়া তুমি বলো, আরিয়া জি স্যার। বলো এই ক্যারিং ক্যাপাসিটি বিষয়টা কি? পড়েছো মনে হয় কোনো সাবজেক্টে। স্যার পানি ধারণ ক্ষমতাটা যেটা
কি ধারণ? বলো, স্যার আবার বলো। স্যার পানি ধারণ করার ক্ষমতা জি। আর জানা বলো, স্যার খেয়াল নেই অতটা। আর জানা বলবো। স্যার পানিতে কতটুকু চাষ করতে পারবো সেই ক্ষমতাটা। হ্যাঁ, ক্যারিং ক্যাপাসিটি স্যার মানে পানি ধারণ ক্ষমতা না, ওই মানে ধরো পানিতে কতটুকু মাছ চাষ করতে পারবো সেটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, তাই না? জি স্যার। ধরো একটা বালতির প্রথম যে ফাড়িয়া মনে হয় বলতে চাচ্ছিল যে কতটুকু ধরে, একটা বালতির ক্যারিং ক্যাপাসিটি কত? 18 লিটার পানি ধরবে, তাই না? জি স্যার। ওটাও হতে পারে, বালতির ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 18 লিটার, সেটাও সে প্রথম যে উত্তর দিয়েছে সেটাও হতে পারে, কিন্তু আমরা সেটা বলতেছি না। আমি একটা বালতিতে এয়ারেশন দিয়ে মাছ রাখবো, কিছু গোল্ড ফিশ রাখবো। গোল্ড ফিশ কয়টা রাখতে পারবো? 10টা রাখতে পারবো, 20টা রাখতে পারবো 18 লিটার পানিতে। নিশ্চয়ই একটা নির্দিষ্ট সংখ্যা আছে, আমরা তো 500 রাখতে পারবো। তাহলে 500 হচ্ছে ক্যারিং ক্যাপাসিটির বাইরে। তো এইরকম একটা মার্জিন আছে যে ম্যাক্সিমাম এতগুলো গোল্ড ফিশ ওখানে রাখতে পারবো, তার বেশি রাখতে পারবো, সেটা ক্যারিং ক্যাপাসিটি। তো একটা পুকুরেরও এরকম ক্যারিং ক্যাপাসিটি আছে, আমরা ম্যাক্সিমাম কত মাছ এখানে চাষ করতে পারবো। অবশ্য ক্যারিং ক্যাপাসিটি কিন্তু পুকুরের জন্য ফিক্সড নয়। যেমন আমরা যদি মাছকে খাবার না দিই তাহলে এক ধরনের হবে, আবার খাবার দিলে কিন্তু ওর ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যাবে। যেহেতু খাবার ওখানে যে ন্যাচারাল খাবার ছিল সেটা মাছ খেত, তখন তার ক্যারিং ক্যাপাসিটি কম, খাবার কম, কত মাছকে আর খাবার দিবে সে পুকুরটা। কিন্তু বাহির থেকে যখন তাকে খাবার সরবরাহ করতেছে পুকুরে, তখন তার ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যাবে, অর্থাৎ বেশি মাছ সে রাখতে পারবে পুকুরটা। তো এই ক্যারিং ক্যাপাসিটি আমাদের এই ওপেন ওয়াটার বডিজ এখানেও খুবই ইম্পর্টেন্ট। একটা নির্দিষ্ট এলাকায় কি পরিমাণ উৎপাদন করা সম্ভব সেটা। আমি ওখানে একটা জায়গা আমাকে সিলেক্ট করে দিল যে এই জায়গায় কেস কালচার করো, কিন্তু সেখানে আসলে কতটুকু মাছকে, কি পরিমাণ মাছকে সাপোর্ট দিতে পারবে ওই এরিয়াটা, সেটা কিন্তু এস্টিমেট করতে হবে। এটা রিসার্চ করে বের করতে হবে যে এত। তারপর সরকার বলবে যে হ্যাঁ, এই যে আপনি এই জায়গায় যে একটা জোন ঠিক করেছেন, 1 কিলোমিটার বা 1 কিলোমিটার একটা জায়গা ঠিক করলেন যে এখানে আপনি কেস কালচারের জন্য মানুষকে পারমিশন দিবেন, কিন্তু এই 1 কিলোমিটার কিংবা ভার্সেস 1 কিলোমিটারের মধ্যে ম্যাক্সিমাম 1000 কেস স্থাপন করা যাবে। অর্থাৎ এর চাইতে বেশি কেস ক্যারি করতে পারবে, ওর ক্যারিং একটা ক্যাপাসিটি আছে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় বিবেচনায় রাখতে হবে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন। এনভায়রনমেন্টাল প্রোটেকশন হতে পারে, তো এইটা এখানে ঠিক রাখতে হবে যে যে আমরা যে চাষ করব এটা কিন্তু ওখানকার এনভায়রনমেন্টকে কিছুটা হ্যাম্পার করবে, সেই এনভায়রনমেন্টকে প্রোটেকশন দিতে হবে, এটা প্রিন্সিপালে রাখতে হবে। এখানে অনেক দেশে আছে, সেটা হচ্ছে পলুটার স্পেস। অর্থাৎ ওখানে যারা কেস কালচার করবে তারা কি পরিমাণ পলুট করে, অবশ্যই কিছু পলুট করবে। পলুট করতে বললে আমি যদি কেস কালচার করি ওখান থেকে তো আমি কিছু খাবার, আমার খাবার কিছু এনভায়রনমেন্টে চলে যাবে, এটা একটা পলিউশন। তো এই পলিউশন আমি কতটুকু করছি সেই অনুযায়ী আমি সরকারকে পে করব। এটা অনেক দেশেই পলিসি আছে, সেটা অ্যাপ্লাই করা যেতে পারে যাতে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট মিনিমাম হয়। এবং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হবে প্রি এবং পোস্ট। আমরা চাষ করার, কেস কালচার শুরু করার আগে একবার অ্যাসেসমেন্ট করব,
এবং পরেও আরেকবার অ্যাসেসমেন্ট করবে। এটা ম্যান্ডেটরি করতে হবে যে কেস কালচার শুরুর আগে, যেটা আমরা বলেছি যে আমরা চিংড়ি চাষ শুরু করেছিলাম, কোনো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করি নাই, কিন্তু কেস কালচার শুরু করলে অবশ্যই এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হবে। এবং এখন শুরু করলে আমরা কেস কালচার যদি শুরু করি 5 বছর পর কিংবা 10 বছর পর কিংবা 3 বছর পর, সেটার ইম্প্যাক্টটা কি হয় এনভায়রনমেন্টের উপর, সেটা বের করতে হবে। আরেকটা হচ্ছে কনজারভেশন, এটা করতে হবে। কনজারভেশন আমাদের যে এলাকায় করব সেটা যেন বায়োডাইভার্সিটি, সেটার যে এমনি ন্যাচারাল যে বায়োডাইভার্সিটি আছে সেটা যেন ড্যামেজ না হয়। বলা হচ্ছে যে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম খুবই সেনসিটিভ। কোনো চেঞ্জ যদি আমরা করি ওই এনভায়রনমেন্টের উপর খুবই প্রভাব পড়ে। আমরা কোনো একটা অ্যাক্টিভিটিস করলে সেটা ইকোসিস্টেমের উপর প্রভাব পড়ে। তো সেটা আমাদেরকে দেখতে হবে যে বায়োডাইভার্সিটি যেন কোনো ক্ষতি না হয়। বায়োডাইভার্সিটি বলতে ওই এলাকার যে ন্যাচারাল জীব আছে, সেটার যে বিস্তৃতি আছে, সেটার যে পরিমাণ আছে সেটা। আরেকটা হলো ডোনেশন করতে হবে। ডোনেশন করতে হবে যে আমরা কোন এলাকায় কেস কালচার করব। এই কথাগুলো এই জন্য বলতে হচ্ছে যে আমরা বে অফ বেঙ্গলে যদি কেস কালচার করতে চাই, এটা একটা বিরাট এরিয়া। এমনি বিক্ষিপ্ত হবে যে কেউ এখানে করলো ওখানে করলো এরকম করা যাবে না। এটাকে অবশ্যই জোনেশন করতে হবে। জোন, কোন এলাকায়, হ্যাঁ, কোন এলাকায় কতটুকু জায়গা নিয়ে কেস কালচার করতে হবে। তাহলে গভর্নমেন্ট এটা ঠিক করবে, তারা স্টাডি করবে যে এরকম খুলনার এই রিজনের এই এই এলাকাটাতে কেস কালচার করতে পারে, এবং সেটাকে তারা মেরিন পার্কস ঘোষণা করতে পারে জোন করে, যে এখানে এটা একটা মেরিন পার্কস, এই এলাকায় আমরা কেস কালচারের পারমিশন দিব এবং লোকজন এখানে কেস কালচার করবে। ঠিক আছে? তো এই জিনিসটা একটু আমরা পলিসি গাইডলাইন সেটার সাথে সম্পর্কযুক্ত, যে আমরা কি প্রিন্সিপাল ফলো করব। এখানে 5টা পয়েন্ট আমি বলেছি যে এই বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে কেস কালচারে। কেস কালচারের আমাদের সুবিধা হলো যে এখনো কেস কালচার সেভাবে শুরু হয় না, সুতরাং এই বিষয়গুলো যদি আমরা বিবেচনা করে কেস কালচার শুরু করি তাহলে সেখান থেকে সাফল্য আসবে। রাদার দ্যান র্যান্ডমলি আমরা যদি করতে চাই যার যেখানে ইচ্ছা করো এরকম করলে সেখানে বিরাট ইম্প্যাক্ট পড়বে এনভায়রনমেন্টের মধ্যে, এবং সেটা বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে। এই সবগুলো প্রবলেম তখন চলে আসবে। যেমন কনফ্লিক্ট শুরু হবে, ক্যারিং ক্যাপাসিটি থাকবে না, সেটা এক্সিড করলে বিভিন্ন সমস্যা হবে, এনভায়রনমেন্ট ঠিক থাকবে না, বায়োডাইভার্সিটি নষ্ট হবে। এর জন্য ডোনেশন করতে হবে। তো এইটা হচ্ছে সাইট সিলেকশন এবং রিলেভেন্স কিছু বিষয় বললাম আমি। আজকে আরো 10 মিনিট আছে, আর একটা বিষয় আমি বলি, আর একটু আলোচনা করে নিই। কেস কালচারের জন্য কি স্পিসিস আমরা সিলেক্ট করব, সেটা কোন স্পিসিস গুলো কালচার করব সেটা সিলেক্ট করে আমরা স্পেসিফিক নেক্সট মনে হয় 2টো ক্লাস পাবো তোমাদের, ওখানে কেস কালচার একটা কেস নিয়ে আলোচনা করব। তো স্পিসিস কি সিলেকশন করব, তার জন্য থাকতে হবে ভালো ডিমান্ড থাকতে হবে, মার্কেট ভ্যালু হাই থাকতে হবে, তারা হার্ডি হতে হবে, এবং এক্সটার্নাল সোর্স থেকে খাবার গ্রহণ করতে হবে, এবং কনফাইন্ড কন্ডিশনে তারা বড় হতে পারবে। এই বিষয়গুলো একটা স্পিসিস সিলেকশনের ইম্পর্টেন্ট বিষয়। আমি একটু এখানে আবার বলছি, লিটারেচার গুলো তোমরা এখন দেখো না,
করলে স্ক্রিনশট নিয়ে আসতে পারো। এমনি গ্রিন হাইলাইটেড অংশটা দেখতে পারো যে একটা হচ্ছে হাই ভ্যালুড স্পিসিস। এখন কেস কালচার তুমি দেখবা যে এখানে বিভিন্ন স্ট্রাকচার লাগবে। ব্যাপারটা খুব ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অনেক। এখানে স্ট্রাকচার লাগবে, নেট লাগবে, তারপর তোমার বোট লাগবে, ছোট স্পিড বোট, জাহাজ, এরকম সব ইউনিট নিয়ে সেখানে থাকার একটা শেল্টার লাগবে। সব মিলে এক্সপেন্সিভ একটা ব্যাপার। সুতরাং তোমার ফিশ গুলো যেন হাই ভ্যালুড হয়, দাম যেন বেশি হয়, মার্কেট ভ্যালু, সেই স্পিসিস গুলো সিলেক্ট করতে হবে। আমরা পরে কয়েকটা স্পিসিসে কথা বলবো, হাই ভ্যালুড স্পিসিস। তো কেস কালচারে একটা সুবিধা হলো যে এই জিনিসগুলো লাইভ মার্কেটিং করা যায়, মার্কেটে লাইভ নিয়ে যাওয়া যায়, কারণ কেস থেকে ইজিলি হারভেস্ট করে সরাসরি লাইভ নিয়ে যায়, এবং লাইভ নিয়ে গেলে মার্কেটে একটু ভ্যালু অনেক বেশি পাওয়া যায়, সেটা একটা সুবিধা আছে। কিন্তু আমরা যদি এক্সপোর্ট মার্কেটের কথা চিন্তা করি তখন কিন্তু লাইভের সুবিধা নাই। এনিওয়ে, হাই ভ্যালুড স্পেসিস হতে হবে। তোমাদের কি এরপরে ক্লাস আছে? জি স্যার। 10টা 10-এ? না স্যার, 10টা 30। ওটা কি 10টা 30-এই হবে বলছে, তাই না? জি তাহলে স্যার। আমি একটু এটা শেষ করি, অল্প কয়েকটা পয়েন্ট। তো হাই ভ্যালুড কতগুলো স্পিসিস আছে, এগুলো গ্রুপ নামে আমি যদি বলি, সি বাস, গ্রুপার্স, স্ন্যাপার্স, সি ব্রিম, তারপর কোবিয়া, পম্পানো, এবং সেলফিশ যেমন স্টিংরি, ক্র্যাব, লবস্টার, এইগুলো হাই ভ্যালু। তোমরা জানো যে এখন কাঁকড়া যেটা, সেটাও খুব হাই ভ্যালুড স্পিসিস, এবং লবস্টার অবশ্যই হাই ভ্যালুড স্পিসিস। এই স্পিসিস গুলো খুবই হাই ভ্যালু। বিশেষ করে সামুদ্রিক মাছ আমাদের দেশে সাধারণত দাম কম, কিন্তু আমরা যদি এক্সপোর্ট করি, এটা কিন্তু খুবই হাই ভ্যালুড স্পিসিস। আমরা যদি দেখি, ধরো স্যালমন ফিশ আমাদের দেশে অ্যাভেলেবল না, কিন্তু আমাদের দেশে ডিপার্টমেন্টাল স্টোরে যদি যায়, 1 কেজি স্যালমন ফিশ কিনতে 2 থেকে 2,500 টাকা লাগবে। তো এই ফিশ গুলো অনেক এক্সপেন্সিভ, হাই ভ্যালু, সুতরাং এইগুলো সুবিধা। আরেকটা হচ্ছে হার্ডি, শক্ত এবং টলারেন্ট হতে হবে। হার্ডি মানে শক্ত মাছ হতে হবে। সেটা হচ্ছে যে এখানে খুব হাই ডেন্সিটিতে চাষ করা হয়। হাই ডেন্সিটিতে চাষ করা হয় মানে তাকে খুব হার্ড হতে হবে, শক্ত হতে হবে। তারপর তাকে কেজে হ্যান্ডেলিং করা হয় বিভিন্ন ধরনের, এক কেজ থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হয়, শর্টিং করা হয়, এই জন্য তাকে হার্ডিং হতে হবে, এবং টলারেন্ট হতে হবে, সহ্য ক্ষমতা থাকতে হবে। যেমন এখানে বলা হচ্ছে যে পন্ড কালচারে আমরা প্রতি মিটার স্কোয়ারে 5টি দেই গ্রুপার ফিশ। পন্ড কালচারে যখন আমরা করি তখন প্রতি মিটারে দেই 5টি, কিন্তু যখন আমরা এটা কেজে দেই তখন এটা 40টি দেই, অর্থাৎ 8 গুণ বেশি মাছ একটা কেজে দেয়া হয়। এই উদাহরণ থেকে বোঝা যাচ্ছে। তো এই হাই ডেন্সিটিতে তাদের সহ্য করতে হবে, অভ্যস্ত হতে হবে, এবং এটা বলেছি যে এদেরকে মাঝে মাঝে হাত দিয়ে ধরা হয়, শর্টিং করা হয়, আরেক জায়গায় নিয়ে যায়, সুতরাং টলারেন্ট হতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এক্সটার্নাল সোর্স অফ ফুড, সেটা অ্যাকসেপ্ট করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য মাছের ক্ষেত্রে তারা ন্যাচারাল ফিড খেয়ে অভ্যস্ত। তো আমরা যখন খাবার দিতে যাই, আমরা প্র্যাকটিক্যালি আমাদের নিজেদের ক্ষেত্রে দেখেছি যে আমরা যখন অ্যাকোয়ারিয়ামে এক্সপেরিমেন্ট করি,
তখন দেখা যায় যে কিছু মাছ আছে আমরা যখন আর্টিফিশিয়াল খাবার দিই, এরা আর্টিফিশিয়াল খাবার অ্যাকসেপ্ট করে। এটা এই মাছের বৈশিষ্ট্য। আবার কিছু মাছ আছে দিনের পর দিন তারা না খেয়ে থাকবে কিন্তু আর্টিফিশিয়াল খাবার খাবে না। হুম, তো এইটা দেখতে হবে যে ওই মাছ কি আর্টিফিশিয়াল ফিড খায় কিনা। আমরা সাধারণত কেজে যে খাবার দিই সেটা হচ্ছে হয় ক্রাশ ফিশ দেই বড় মাছগুলোর জন্য, ওই যে ছোট ছোট মাছ যেগুলো সেইগুলো আমরা দেই খাবার হিসেবে, র ফিশ। এইগুলো বিশেষ করে কার্নিভোরাস ফিশ এরা খুব অ্যাকসেপ্ট করে র ফিশ, এটাতে অসুবিধা নাই। কিন্তু আমরা যখন আরো ইন্টেন্সিফিকেশনে যাই তখন আমরা তাদেরকে দিতে যাই ড্রাই ফিড অর্থাৎ পেলেট ফিড, যেটা আমরা কমার্শিয়াল কিনতে পাওয়া যায়। কিন্তু এই পেলেট ফিড সবগুলো মাছ তোমার অ্যাকসেপ্ট করতে চায় না, এটা ওই মাছের বৈশিষ্ট্য। সুতরাং আমি যে স্পিসিস সিলেক্ট করব সেটাকে দেখতে হবে সে কি এই প্লেট ফিড বা ড্রাই ফিড এটা অ্যাকসেপ্ট করে কিনা, না হলে হবে না। তারপর আরেকটা বিষয় হলো সিড অ্যাভেলেবিলিটি, এটা খুবই ইম্পর্টেন্ট। সিড সিড বলতে ফ্রাই এবং ফিঙ্গারলি এগুলোকে এমনিতে সিড বলা হয়, মাছের ক্ষেত্রেও বলা হয়, আর এমনি এগ্রিকালচারের ক্ষেত্রে তো সিড অবশ্যই বলা হয়, একই সেন্সে এটাও সিড বলা হয়। ফ্রাই ফিঙ্গারলিংস এটার অ্যাভেলেবিলিটি থাকতে হবে। আমরা মনে করলাম যে এই স্পিসিসটা খুব ভালো, যেমন ভেটকি মাছ, এটার মার্কেট প্রাইস খুবই ভালো, এটা করব। এটা এটার মার্কেট প্রাইস কেমন তোমাদের ধারণা আছে কারো? বাজারে কি রকম দাম? এটা আমাদের কিন্তু বাজারে পাওয়া যায়, প্রায় সব মার্কেটেই পাওয়া যায়। ফিশ মার্কেটে গেলেই তুমি এটা পাবা। সি বাস, সায়েন্টিফিক নেম ল্যাটিস ক্যালকারিফা। জয় বলো দেখি, এটার মার্কেট ভ্যালু সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কিনা? জয়, না স্যার, বলতে পারবো না স্যার সঠিক। কারোই ধারণায় নাই এটা। আসলে ধারণা না থাকাও ভালো। একটা হলো যে এটা একটা সামুদ্রিক মাছ, এটা আমরা রেগুলার খেয়ে অভ্যস্ত না, বাট ইট ইজ ভেরি টেস্টি আমাদের দেশে টেস্টি ফিশ। আর একটা হচ্ছে এটার দাম অনেক বেশি, হয়তো 600-700 টাকা কেজি মার্কেটে যেটা পাওয়া যায়। তো এত এক্সপেন্সিভ মাছ আমরা সবাই কিনেও না, যে এত এক্সপেন্সিভ কেন কিনবো। আরেকটা হলো যে এটা আমরা এই রিজনে খুবই পরিচিত না, কিন্তু কক্সবাজার চিত্তগ্রাম রিজনে খুবই পরিচিত একটা ফিশ। আমরা নিজেরাই এটার পোনা উৎপাদনের জন্য অনেক বছর চেষ্টা করেছি, কিন্তু এই মাছের কিছু বায়োলজিক্যাল বৈশিষ্ট্য আছে, যে একটা বয়সের পরে সবগুলো মাছ তার সেক্স চেঞ্জ করে মেল হয়ে যায় সব। তো এই জন্য এরকম একটা ব্যাপার আছে। যাই হোক, এটার সিড প্রোডাকশন এখনো সম্ভব নয়, তাহলে আমি এটা চাষ করবো কেন? এটাকে আমি বলতেছি এটা ভালো, কিন্তু আমি যদি সিড না পাই চাষ করবো কেমনে, সেরকম বিষয়টা। তো সিড অ্যাভেলেবিলিটিটা ইম্পর্টেন্ট। তো সিডটা দুই জায়গায় থেকে পাওয়া যেতে পারে। একটা হচ্ছে নেচার থেকে আমরা ছোট ছোট পোনা সংগ্রহ করে সেটাকে যে কালচার করতে পারি, আর একটা হ্যাচারিতে তৈরি করতে পারি। নেচার থেকে তো এটা সীমাবদ্ধ, নেচার থেকে যথেষ্ট পরিমাণ পাওয়া যাবে না। আর নেচারের উপরে একটা প্রেসারও পড়ে, আমরা ওখান থেকে সিড যদি নেই, ন্যাচারাল যে নর্মাল বায়োডাইভার্সিটি সেটা তো থাকবে না। সেই জন্য আমাদের হ্যাচারির উপর জোর দিতে হবে, হ্যাচারি ব্রিড। এবং হ্যাচারি থেকে যখন আমরা পোনা তৈরি করবো তখন এটার অনেক সুবিধা, আমরা যখন ইচ্ছা তখন পোনাটা পাবো, এক ব্যাচে একই সাইজের পোনা পাবো অনেক। এই বিষয়ের জন্য হ্যাচারি ভালো, কিন্তু সেটা দেখতে হবে যে সিডের অ্যাভেলেবিলিটি আছে। এখন পর্যন্ত আমাদের দেশে মেরিন ফিশে লার্জ স্কেলে সিড অ্যাভেলেবল হয় না। কিছু কিছু মাছের সিড ইনিশিয়ালি তৈরি করা সম্ভব হয়েছে, অর্থাৎ তার ব্রিড করা সম্ভব হয়েছে, কিন্তু লার্জ স্কেলে যে পোনা উৎপাদন সেটা এখনো আমাদের অ্যাভেলেবল না, কিন্তু সেটা অ্যাভেলেবল করতে হবে চাষ করতে গেলে।
তো এইটা আমরা কয়েকটা পয়েন্ট বললাম যে কেস কালচারের যে যে মাছ আমরা করব সেটা হাই ভ্যালুড স্পিসিস হতে হবে, হার্ড এবং টলারেন্ট স্পিসিস হতে হবে, ability to accept external source of food and seed available, এই বিষয়গুলো থাকতে হবে। তো সেটার উপর ভিত্তি করে আমরা যে কথা বললাম, আমাদের দেশে চাষযোগ্য কয়েকটা মাছের আমি এখানে ছবি দেখবো, এই নামগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবা। কয়েকটা সামুদ্রিক মাছের নাম মনে রাখা ভালো। একটা হচ্ছে সি বাস, এটা খুবই কমন, সায়েন্টিফিক নেম ল্যাটিস ক্যালকেরিফা, এটাকে আমরা ভেটকি মাছ বলি। আবার অনেক সময় এটাকে কোরাল মাছ বলি, এটা আমাদের বাজারেও দেখা যায়। আরেকটা, এটা খুব লার্জ সাইজের মাছ হয় গ্রুপার। গ্রুপার হচ্ছে গ্রুপের নাম, তার একটা স্পিসিস হচ্ছে এফিনেফেলাস। আর একটা গ্রুপ হচ্ছে পম্পানো ফিশ, ট্রাকিওনটাস, কোবিয়া রাসিসেন্ট্রন স্পিসিস, স্ন্যাপার, লুটজানাস, এটাকে পোয়া মাছও বলা হয়। আর একটা স্পিসিস হচ্ছে সি ব্রিম অ্যাকান্থোপাগ্রাস স্পিসিস। SPP মানে কি? ফারজানা বলো। ফারজানা ইয়াসমিন তিনা, তুমি কি আসো? জি স্যার আছে। SPP, দুটা পি দেওয়া হয়েছে মানে কি? স্যার স্পিসিস। দুটা পি দেওয়া হয়েছে। বলতে পারবো না স্যার। স্পিসিস মানে একান্তোপাগ্রাস যে জেনাস, এই জেনাসের স্পিসিস গুলো, হয়তো অনেকগুলো স্পিসিস আছে, সেই স্পিসিস গুলো কথা বলা হচ্ছে যে একান্তোপাগ্রাস জেনাসের স্পিসিস গুলো, ঠিক আছে? এটা বহু বছরের জন্য দেওয়া হয়েছে। এবং কোন কোন স্পিসিস সেটা উল্লেখ করি নাই, একসাথে বললাম যে এর আন্ডারে যে স্পিসিস গুলো থাকে সেইগুলো। এটা জেনাসের আন্ডারে বেশ আছে যে স্পিসিস গুলো, সেইগুলো। তো এইগুলো হচ্ছে ফিনফিশ। তারপরে ক্র্যাব চাষ করা যেতে পারে, লোবস্টার চাষ করা যেতে পারে, এবং চিংড়ি অবশ্যই আছে, চিংড়ির ছবিটা দেওয়া হয় নাই। পিনিয়াস মনোরন, এই চিংড়ি চাষ করতে যেতে পারে। এই যে লোবস্টার তোমরা চিনো, এটাও একটা ক্রাস্টেসিয়ানা, বড় সাইজের, এবং এটার দাম অনেক আরো এক্সপেন্সিভ। এটা যদি আমাদের দেশের বড় বড় সবাই অ্যাফোর্ড করতে পারে না, বড় বড় হোটেল গুলো হয়তো একটা লোবস্টার 2000-3000 টাকা পিস হয়তো অ্যাভেলেবল হয়তো। তো এক্সপেন্সিভ ফিশ। তো আমরা এক্সপেন্সিভ ফিশ এই জন্য করছি যে এটা মূলত এক্সপোর্ট ওরিয়েন্টেড হবে, এবং ইনিশিয়াল কস্ট হিসেবে আমরা এখানে এক্সপেন্সিভ মাছের চাষ করব। তো আজকে এই পর্যন্ত থাক, যে আমরা জানতে পারলাম যে কিছু স্পিসিস সম্পর্কে, কি স্পিসিস চাষ করব, এবং সাইট সিলেকশনের আরো কিছু বিষয় আমরা এখানে বলেছি। এই জিনিসগুলো একটু মনে রাখবা, যে প্রিন্সিপালটা কি ফলো করা উচিত এটা। এবং আর দুটো ক্লাস সম্ভবত আছে, এই দুটো ক্লাস আগামীকালই আছে। এই দুটো ক্লাসে আমরা কেসটা কেমন হবে এবং সেটার ম্যানেজমেন্ট নিয়ে কিছু আলোচনা করব। তো আজকে আমরা এখানে শেষ করবো। কোনো প্রশ্ন কি আছে তোমাদের? এনি কোয়ারি? আজকে এটা কি সকালের ক্লাস থেকে পার্টিসিপেশন খুব কম, আমি পরে অ্যাটেন্ডেন্স মানে, কারণ এটা রেকর্ড করা হয়েছে, রেকর্ডে আমি দেখতে পারবো যে কখন জয়েন করেছো এবং কি কে আছে। ওকে, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, আসসালাম।